মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী ওনার রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হলো, সেখানে আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে 2 দিনের মধ্যে 144 জনকে হত্যা করা হয়েছিল। তাদেরকে যে বিচারের আওতায় আনা দরকার, এই কাজটি আমরা করতে বারে বারে ব্যর্থ হই। আমি যদি 28শে অক্টোবর থেকেও শুরু করি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে 5ই আগস্ট গত বছর, প্রায় 9 মাস চলে গেছে। আমাকে বলেন 28শে অক্টোবরের গণহত্যা নিয়ে কেন ভিকটিম ফ্যামিলি এবং জামাতে ইসলাম এখন পর্যন্ত সুনির্দিষ্ট দাবি নিয়ে, বিচারের দাবি নিয়ে মাঠে নামে নাই? আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তৃতা করছেন। আমি দুঃখিত যে আমার আসতে একটু দেরি হয়ে গেল, কারণ আমি পত্রিকা অফিসে ব্যস্ত ছিলাম। আপনারা জানেন যে বর্তমানে এই উপমহাদেশে যুদ্ধের দামামা বেজে উঠেছে, কাজে পত্রিকা অফিসে একটু বেশি সময় আমাদের অতিবাহিত করতে হচ্ছে নিউজ স্টেটমেন্ট নিয়ে, বিভিন্ন আলোচনা নিয়ে। তো সেই জন্য একটু বেশি ব্যস্ত আমি। তার মধ্যেও যেহেতু আজকে এমন একটি বিষয়, যেই বিষয়ের সাথে আমি জড়িত ছিলাম, সেই জন্যেই প্রধানত আজকে আমি এত ব্যস্ততার মধ্যেও আপনাদের মাঝে এসেছি। একটু দেরি হয়েছে, এই জন্যে দুঃখ প্রকাশ করে নিচ্ছি আমার বক্তব্যের প্রারম্ভে। আজকের সাবজেক্টটি গুরুত্বপূর্ণ, যেটা আপনারা বলছেন শাপলা গণহত্যা এবং বা শাপলা ও গণহত্যার সিলসিলা। তো এই বক্তব্য শুরুর আগে আমি এই ফ্যাসিস্ট জামানায় যতগুলো গণহত্যা হয়েছে এবং যতজন শহীদ হয়েছেন সেই সব গণহত্যায়, তাদের সকলের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং মহান আল্লাহ তাআলার দরবারে তাদের আত্মার মাগফিরাতের জন্য দোয়া করছি। আমি আলোচনাটা একটু অন্যরকম করতে চাই, যদিও আমি আমার আগের শুধু মাসুদের কিছু বক্তব্য শুনলাম, আগের আলোচনা শুনতে পারিনি। আমার গণহত্যার ব্যাখ্যাগুলো একটু অন্যরকম। আমি 28শে অক্টোবর দিয়ে শুরু করি। 28শে অক্টোবরে প্রত্যেকটা গণহত্যায় কিন্তু বাংলাদেশের রাজনৈতিক সংগ্রাম এবং রাজনৈতিক বয়ানের চরিত্র পরিবর্তন হয়েছে। এই বিষয়টার দিকেই আমি প্রধানত আলোকপাত করব। 28শে অক্টোবর যে গণহত্যা হয়েছিল, যে হত্যাকাণ্ড, যে বর্বর হত্যাকাণ্ড হয়েছিল, তার মধ্য দিয়ে আসলে বাংলাদেশে বর্বর হত্যাকাণ্ড বা গণহত্যাকে এক ধরনের জায়েজ করার একটা কর্মপদ্ধতি শুরু হয়েছিল 28শে অক্টোবরের মধ্য দিয়ে। লেজিটিমাইজ করা হয়েছিল যে সমাজের একটা অংশকে কোনো একটা ট্যাগ দিয়ে গণহত্যা করা যায় পাবলিকলি, টেলিভিশনের সামনে। যেমন গণহত্যা এখন আমরা প্রতিদিন গাজার চিত্রে দেখতে পাচ্ছি, যে সারা পৃথিবী নীরব, গণহত্যা চলছে গাজায়। সেরকমই 28 অক্টোবর গণহত্যা হয়েছিল, সারা দেশ নীরব ছিল বাংলাদেশ, এবং আমরা টেলিভিশন ক্যামেরার সামনে দেখেছি সেই বর্বর গণহত্যা চিত্র। তো এর মাধ্যমেই আসলে যেটাকে বলা হয় যে অমানবিককরণ, মানে মানবিকতা বাদ দিয়ে সমাজের একটা অংশকে ত্যাগ দিব এবং তাদেরকে মেরে ফেলার এক ধরনের লেজিটিমেসি, ফ্যাসিস্ট রেজিম তৈরি করার প্রথম যে পদক্ষেপ ছিল, সেটা ছিল 28শে অক্টোবর। তখনও ফ্যাসিস্ট কিন্তু ক্ষমতায় আসে নাই, 2006 সালের ঘটনা। তারপর যে গণহত্যা সংগঠিত হলো, সেই গণহত্যা সংগঠিত হলো 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড, পিলখানার গণহত্যা। পিলখানার গণহত্যায় কি করা হলো? পিলখানার গণহত্যার মাধ্যমে বাংলাদেশের সেনাবাহিনীকে ধ্বংস করে দেওয়া হলো। তার মানে ভারতীয় আধিপত্য, ভারতীয় হেজেমনিকে আটকানোর জন্যে যে অতি প্রয়োজনীয় সেনাবাহিনী দরকার, সেই সেনাবাহিনীর মরাল ধ্বংস করে দেওয়ার জন্য পিলখানা হত্যাকাণ্ড ঘটানো হলো। আপনাদের এই ইতিহাসের সিলসিলা যেটাকে বলছেন, এই ইতিহাসের সিলসিলাটা একটু বুঝতে হবে। পরবর্তী গণহত্যা কখন হলো? পরবর্তী গণহত্যা হলো যখন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী ওনার রায়কে কেন্দ্র করে যে গণহত্যা হলো, সেখানে
আমার দেশে আমরা তখন নিউজ করেছিলাম যে 2 দিনের মধ্যে 144 জনকে হত্যা করা হয়েছিল, 2 দিনের মধ্যে। সেই যে আন্দোলন ছিল, সেখানে যারা শহীদ হয়েছিলেন তারা শহীদ হয়েছিলেন, কিন্তু তারা বাংলাদেশের বিচার বিভাগের যে অবক্ষয় সেটা তারা প্রমাণ করতে পেরেছিলেন। এক একটা স্টেজ আমি আপনাদেরকে বর্ণনা করছি যে তাহলে সেই গণহত্যার মাধ্যমে বাংলাদেশে বোঝা গেছিল যে বাংলাদেশের সম্পূর্ণ বিচার ব্যবস্থা ভেঙে পড়েছে। তারপরের গণহত্যা শাপলা চত্বরের গণহত্যা। শাপলা চত্বরের গণহত্যার মাধ্যমে ফ্যাসিস্ট রেজিম এবং ভারতীয় হেজেমনিক পাওয়ার তারা বাংলাদেশ থেকে ইসলামকে ধ্বংস করতে চেয়েছিল। ইসলাম তো আর ধ্বংস করা যায় না, কিন্তু বাঙালি মুসলমান, এই দেশের 90% মানুষের যে ঐতিহ্য এবং যে ঈমান এবং তাদের ধর্মের প্রতি তাদের যে কি বলবো সারেন্ডার বা ঈমান এবং ধর্মের প্রতি দুর্বলতা, ধর্মের প্রতি তাদের আকর্ষণ, এটাকে ধ্বংস করে দিতে চেয়েছিল। কারণ যদি বাঙালি মুসলমান যারা এই দেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক 90%, তাদের ইতিহাস, ঐতিহ্য, ইসলামিক সংস্কৃতি ধ্বংস করে দেয়া যায়, তাহলে বাংলাদেশকে শাসন করাটা সহজ হয়ে যায়, বাংলাদেশকে একটা উপনিবেশে পরিণত করা যায়। এই কারণেই প্রধানত শাপলা চত্বর হত্যাকাণ্ড, ম্যাসাকার, গণহত্যা যে নামেই আমরা ডাকি, সেটা চালানো হয়েছিল। পরবর্তী গণহত্যা চালানো হয়েছে 2014 এবং 15-র গণতান্ত্রিক আন্দোলন। সেই গণতান্ত্রিক আন্দোলনে গণহত্যা চালানোর মাধ্যমে বাংলাদেশকে গণতন্ত্র শূন্য করা হয়েছে। আপনারা স্টেপগুলো বোঝার চেষ্টা করেন, তাহলে গণতন্ত্র শূন্য করবার জন্য 2014 এবং 2015 সালের গণহত্যা চালানো হলো। তারপর সর্বশেষ গণহত্যা, সর্বশেষ না, তারপরেরটা 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের সময়। সেই সময় যারা রাস্তায় নেমেছিলেন, আলেম সমাজ প্রধানত, তারা ভারতীয় হেজেমনি এবং ইন্ডিয়াতে যে মুসলমান ভাইদের উপরে যে জুলুম অত্যাচার হচ্ছে, যে গণহত্যা ইন্ডিয়াতে চলছে, তার বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছিলেন সেদিন। এবং সেই আওয়াজকে রুদ্ধ করবার জন্যে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনের সময় ঢাকায় এবং ব্রাহ্মণবাড়িয়াতে বিশেষ করে গণহত্যা চালানো হয়েছিল। এবং সর্বশেষ গণহত্যা, যেটাকে আপনারা 36শে জুলাই বলেন, জুলাই বিপ্লব বা মনসুন বিপ্লব যে নামেই আমরা ডাকি, সেই গণহত্যা, যে গণহত্যা বাংলাদেশের জনগণের স্বাধিকারের চেতনা বা এই যে তাদের মুক্তির লড়াই, এই লড়াইকে অবদমিত করবার জন্যে এই গণহত্যা চালানো হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসের বিচারে এবং আল্লাহর নির্দেশে যেভাবে একজন ফ্যাসিস্টের পতন হয়, সেভাবেই শেখ হাসিনার পতন হয়েছে। সে প্রাণে বেঁচে গেছে, কিন্তু তাকে পালিয়ে যেতে হয়েছে তার প্রভুর দেশ ভারতে, এবং পালিয়ে সেখান থেকে সে আজ পর্যন্ত ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তাহলে এই যে এতগুলো গণহত্যার স্মৃতি আমাদের, এই প্রত্যেকটা গণহত্যা বা এটার সম্মিলিত ফল ছিল বাংলাদেশকে 15 বছর ধরে একটা ভারতের অঘোষিত উপনিবেশে পরিণত করা। আলহামদুলিল্লাহ, আমাদের তরুণ সমাজ তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশের জনগণকে মুক্তি দিয়ে গেছেন। ফ্রিডম, যেটা আমরা ফ্রিডম বলি, সেই ফ্রিডম দিয়ে গেছেন বাংলাদেশের জনগণকে। এবং আরেকটি কাজ করে গেছেন, তারা বাংলাদেশকে উপনিবেশের শৃঙ্খল থেকে মুক্ত করে গেছেন। সুতরাং একাধারে বাংলাদেশের জনগণের মুক্তি দিয়েছেন, দ্বিতীয়ত বাংলাদেশের সার্বভৌমত্ব ফিরিয়ে দিয়ে গেছেন। দুর্ভাগ্যের বিষয় হলো, আমরা আমাদের ভুলটা যেখানে, আমরা বলতে আমি বাঙালি মুসলমানের কথাই বলি বা বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিক, আমরা কিছুদিন পর পর ঘটনা ঘটে এবং তারপর ঘটনা ভুলে যাই, এবং ঘটনা ঘটার পরে তাদেরকে যে বিচারের আওতায় আনা দরকার, এই কাজটি আমরা করতে বারে বারে ব্যর্থ হই। আমি যদি 28শে অক্টোবর থেকেও শুরু করি, বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে 5ই আগস্ট গত বছর, প্রায় 9 মাস চলে গেছে। আমাকে বলেন 28শে অক্টোবরের গণহত্যা নিয়ে
কেন ভিকটিম ফ্যামিলি এবং জামাতে ইসলাম এখন পর্যন্ত সুনির্দিষ্ট দাবি নিয়ে, বিচারের দাবি নিয়ে মাঠে নামে নাই? এর কোনো যুক্তি খুঁজে পাওয়া যাবে না। এটা গেল। এবং পরবর্তী প্রত্যেকটা গণহত্যার ব্যাপারে আপনি দেখবেন যে সেইভাবে আমরা মাঠে নামতে ব্যর্থ হয়েছি, এবং এই কারণে গণহত্যা বারে বারে সংগঠিত করেও যারা অপরাধী তারা পার পেয়ে যাচ্ছে। সর্বশেষ আমি একটু সমালোচনা করব হেফাজতে ইসলামের। 5ই আগস্ট, 5ই মে হেফাজতে ইসলামের, আমি বলবো তাদের জন্য একটা, এই সংগঠনের জন্য সবথেকে বিজয়ের দিন গেছিল 5ই মে। changeTV.press, এক ফোঁটা হলুদও নেই।